পেপসি, কোকাকোলা, কেএফসি এই নামগুলো শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিজ্ঞাপনের রঙিন দুনিয়া। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কোম্পানিগুলো আজ কোটি কোটি মুসলমানের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? একটি বোতল বন্ধ করলে কি গাজার শিশুদের রক্তপাত থেমে যাবে? একটি বয়কট কি আসলেই ইসরায়েলকে কাঁপিয়ে দিতে পারবে? এই প্রশ্নগুলো আজ লক্ষ লক্ষ মানুষের মনে। আর এর উত্তরটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন নেলসন ম্যান্ডেলা নামক এক কিংবদন্তির হাত ধরে দক্ষিণ আফ্রিকার অন্ধকার বর্ণবাদের সময়, আর ঠিক সেই সময়ে একজন মানুষ হয়ে উঠেছিলেন আলোর মশাল, যার নাম ছিল নেলসন ম্যান্ডেলা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমেরিকার শত্রু মানে আমাদের শত্রু নয়। তিনি আরো বলেছিলেন, ফিলিস্তিনের সংগ্রাম আমাদের মতোই, রাজ্য স্বাধীনতার লড়াই। ম্যান্ডেলা যখন ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলেন, তখন তার আহ্বানে আয়োজিত হয় ওয়ার্ল্ড কনফারেন্স এগেইনস্ট রেসিজম। পুরো বিশ্ব সেখানে একত্রিত হয়েছিল বর্ণবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, শুধু দুটি দেশ বাদে, আমেরিকা এবং ইসরায়েল। অর্থাৎ ঠিক 3 দিন পর যখন বিশ্ব সম্মেলন ফিলিস্তিনিদের পক্ষে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল ইতিহাস বদলে দেওয়া এক ঘটনা, 9/11 হামলা। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আল কায়দার আক্রমণ। নিউ ইয়র্কের আকাশে তখন প্লেন নয়, বিষয়টি ছিল এক আতঙ্ক। আর ঠিক এভাবেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল বর্ণবাদ বিরোধী লড়াই, ফিলিস্তিনের আর্তনাদ। বিশ্ববাসীর চোখ থেকে সরিয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের। দুনিয়া জুড়ে শুরু হয় নতুন এক ইতিহাস। কিন্তু তখনও আগুনটা নেভেনি। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবিটা তখন ছড়িয়ে পড়তে শুরু করে নতুন এক ভাষায়, আর সেই নতুন ভাষা ছিল বয়কট। এমন একটি নাম যার নাম শুনলেই মনে হয় প্রতিবাদ, প্রতিরোধ ও বেঁচে থাকার শক্তি। কিন্তু জানেন কি, এই শব্দটির জন্ম হয়েছিল একজন ইংরেজ জমিদারের নাম থেকে, যার নাম ছিল চার্লস বয়কট। তিনি ছিলেন আয়ারল্যান্ডের এক বড় জমিদার। তিনি দরিদ্র কৃষকদের ওপর চাপিয়ে দিতেন অতিরিক্ত খাজনা, এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করে দিতেন যে কোনো সময়। এক সময় গ্রামের মানুষ আর সহ্য করতে পারেননি। তারা সিদ্ধান্ত নেয়, না লড়াই, না সহিংসতা, শুধু দূরে থাকো। চার্লস বয়কটকে একঘরে করে দেয় পুরো সমাজ। কোনো কাজ নয়, কোনো কেনাবেচা নয়, এমনকি তার কাপড় ধোয়া, রান্না করা বন্ধ। আর এই শান্তিপূর্ণ প্রতিবাদ এতটাই সফল হয়েছিল যে চার্লস বয়কট লজ্জায় এলাকা ছেড়ে পালিয়ে যান। তার নামটাই ইতিহাসে লেখা হয় নতুন শব্দ হিসেবে। এই কৌশল পরে বিশ্বজুড়ে হয়ে ওঠে অস্ত্রহীন মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মহাত্মা গান্ধী এটিকে বেছে নেন ভারতের স্বাধীনতার সংগ্রামে। তিনি ব্রিটিশ টেক্সটাইল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান একে একে সবকিছু বর্জনের আহ্বান জানান। কারণ যেখানে শুধু পণ্য চলে, সেখানে শত্রুর শক্তিটাও টিকে থাকে। ইউরোপের ইহুদি জনগণ যখন হিটলারের নাৎসি সরকার তাদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াতে থাকে, ইহুদিরা জানতো তারা অস্থির শক্তিতে হারবে। তাই তারা বেছে নেন অর্থনৈতিক প্রতিরোধ। জার্মানের ফ্রন্টের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ, এমনকি নাগরিকত্ব ত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এই সবই ছিল এক নীরব শক্তিশালী প্রতিবাদ। আলবার্ট আইনস্টাইন ছিলেন এই প্রতিবাদের অংশ। কিন্তু তিনি শুধু জার্মান নাগরিকত্ব ত্যাগ করেননি, নিজের হাতে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ও ছেড়ে দেন। কারণ তার কাছে ন্যায়ের চেয়ে আর বড় কিছুই ছিল না। 2005 সালে ফিলিস্তিনিদের ডাকে শুরু হয় বিডিএস, অর্থাৎ বয়কট, ডাইভার্সমেন্ট, স্যাংশন। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। প্রথমে বর্জনের আওতায় ছিল ইসরায়েলি কোম্পানির পণ্যগুলো, যেমন সোনা, স্ট্রিম, এভা। বিশ্বজুড়ে মানুষ এগিয়ে আসে। কেউ ইসরায়েলি ডেটফল বর্জন করেন, কেউ বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল করেন, কেউ আবার ইসরায়েলের শেয়ার বাজার থেকে বিনিয়োগ তুলে নেন। এটি ছিল শুরু, কিন্তু এরপর ঘটে এমন কিছু যা আন্দোলনের পুরো দিকটাকেই বদলে দেয়। 2023 সালে ইসরায়েল আবারও গাজার উপর হামলা শুরু করে। মসজিদ, হাসপাতাল, স্কুল, সাংবাদিক, অফিস সহ সব টার্গেট ছিল তাদের। হাজার হাজার নারী ও শিশু রক্তাক্ত হয়। গাজার বাতাসে ভেসে বেড়ায় কান্নার শব্দ। ঠিক তখনই ম্যাকডোনাল্ডস ইসরায়েলের পক্ষ নিয়ে ঘোষণা দেয়, আমরা ইসরায়েলি সেনাদের ফ্রি খাবার দেব। এরপর একে একে স্টারবার্গ, বার্গার কিং, ডোমিনোস সহ আরো অনেক মার্কিন কোম্পানি ইসরায়েলি সেনাদের পাশে দাঁড়ায়। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপর বিডিএস আন্দোলন নেয় নতুন মোড়। মার্কিন কোম্পানিগুলো যারা ইসরায়েলের পৃষ্ঠপোষক, তাদের অন্তর্ভুক্ত করা হয় এই বয়কটে। এখন আর এটা শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা হয়ে উঠেছে একটি নৈতিক প্রতিরোধ।
যেখানে প্রতিটি কেনাকাটা, প্রতিটি কণ্ঠ, প্রতিটি বর্জন একটি নির্যাতিত জাতির পাশে দাঁড়ানোর শক্তি। অনেকেই বলবে এই বয়কট করে কি হবে, একটি কোকাকোলা না খেলে কি ইসরায়েল ভেঙে পড়বে? তাদের জন্য উত্তর একটাই, প্রভাবের হিসাব ব্যাংকের খাতায় লেখা থাকে। শুধু ফেসবুক পোস্ট নয়, গত 2 বছরে ইসরায়েলে বন্ধ হয়ে গিয়েছে প্রায় 1000-এরও বেশি কোম্পানি। ইন্টেল বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরায়েলের সাথে করা $25 বিলিয়ন ইনভেস্টমেন্ট বাতিল করতে বাধ্য হয়। আর এইসব মিলিয়ে ইসরায়েল এখন এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। ইসরায়েলের যুদ্ধে জড়িত মোট ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $300 বিলিয়ন। এমন গড় বিশ্লেষণ রয়েছে যা শুনলে শিউরে উঠবেন। প্রতিটি শহীদ ফিলিস্তিনের সমান ইসরায়েলের $5 মিলিয়ন ক্ষতি। অনেকেই বলবেন এই বয়কট করলে আমাদের দেশের লোকের চাকরি চলে যাবে। ঠিক কথা, কিন্তু শুধু এতটুকু বললে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা মিস করে ফেলবেন। চীনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। সেই সময় চীন ছিল এক দরিদ্র ও নির্ভরশীল দেশ। প্রত্যেকটি জিনিস বাইরের দেশ থেকে কিনে আনতেন তারা। তারপর আসে ভয়ঙ্কর এক সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনের ওপর আক্রমণ চালায়, হাজার হাজার মানুষকে হত্যা করে। ঠিক তখনই চীনারা বুঝে যায় বাইরের পণ্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না। তখনই তারা সিদ্ধান্ত নেন আমাদের নিজের প্রয়োজনের জিনিস নিজেদেরই তৈরি করতে হবে। আর এই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় মেড ইন চায়না। এই জিনিসটা এখন আমাদের মুসলিম দেশগুলোতেও দেখা যাচ্ছে, যেখানে মানুষ পেপসি, কোকাকোলা, কেএফসি, স্টারবার্গের মতো পণ্য বর্জন করছেন, সেখানে নতুন নতুন লোকাল ব্র্যান্ড তৈরি হচ্ছে। যেমন পাকিস্তানে তৈরি হয়েছে কোকাকোলার বিকল্প হিসেবে কোলা নেক্সট, মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ছে জুস কফি স্টারবার্গের বিকল্প হিসেবে, মিশরে ছড়িয়ে পড়ছে ওয়াশ ফ্রাই চিকেন যা কেএফসি এর বিকল্প, ইন্দোনেশিয়ায় তৈরি হচ্ছে সিএফসি যেটা আজকে কেএফসি কে টেক্কা দিচ্ছে। যে জায়গায় বিদেশি ব্র্যান্ড বন্ধ হচ্ছে সেই জায়গার মানুষ নিজেরা কিছু বানানো শুরু করছেন। শুধু চাকরি হারাননি, বরং নতুন চাকরি, নতুন কোম্পানি, নতুন বিজনেস তৈরি হচ্ছে। আর অনেকেই বলবে তাহলে আইফোন, ফেসবুক এসবকেও বয়কট করো। যারা এমন বলে তারা বয়কটের ইতিহাস হয়তো সম্পূর্ণ জানেন না বা বোঝেন না। মহাত্মা গান্ধী যখন ইংরেজ পণ্য বর্জন করেন তখন তিনি রেলওয়ে, ডাকঘর ব্যবহার করেছিলেন শত্রুর বিপক্ষের অস্ত্র হিসেবে। স্যার আলবার্ট আইনস্টাইন হিটলারকে বয়কট করেছিলেন। তিনি জার্মানের ইউনিভার্সিটি ছাড়লেও টেকনোলজি ছাড়েননি। কারণ বর্তমান বয়কট মানে বুঝে আঘাত করা, যেখানে আঘাত সবচেয়ে বেশি কাজ করবে, এটাই বয়কট। এটা শুধু প্রতিরোধ নয়, এটা সম্মান। এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই।